ভূত প্রেত বলে কিছু হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। কোনো অ্যাস্ট্রোলজার বলো বা কোনো তান্ত্রিক বলো একটা মানুষের 100% রিকভারি দিতে পারে না। নিজের হাতের তালুটাকে ঘষে নিজের মুখে চতুর্দিকটায় লাগে একটা চন্দনের ফোঁটা দেবে, ফোঁটা দিয়ে একটা জিনিস বলবে, কর্ণে যদি দুটো কানের একটু সিঁদুর লাগানো যায় না, এটার বেনিফিট মারাত্মক ভালো, স্বামী স্ত্রীর মধ্যে সংযোগ বাড়িয়ে দেয়। আমি তোমার চুল, জামা কাপড়ের সুতো এগুলো যদি পেয়ে যাই না, তোমাকে বশীকরণ করা কিছু অসম্ভব ব্যাপার। ছেলেটি দুবার সুসাইড করতে গেছে। আমি যখন তাকে দেখি টোটাল তো বডিতে না একটা ব্ল্যাকিশ ছায়ার মতো দেখতে পাচ্ছি। একটা কুয়োর মধ্যে এমনভাবে তন্ত্রক্রিয়া করে রাখা রয়েছে না, কুয়োর মধ্যে টানছে। ঠিক রাত 12:30 থেকে 1টার মধ্যে টিয়াটা অটোমেটিকলি চিল্লায়। সেদিন রাতে কেউ ঘুমাতে পারিনি, খাট ধরে যেন কেউ নাড়াচ্ছে। কেউ যদি বলে আমি ভূত দেখেছি, সাদা লাল পরে শাড়ি পরা, চুল ছাড়া, এটা মিথ্যা কথা, না মিথ্যা কথা। বাস হয় না, বাস কিন্তু আমাদের ভূত প্রেতদের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস। 4টে কুকুর ছিল, 4টেই দাঁড়িয়ে গেছে। আমি যখন পেটবুকটা দিয়ে চলে এসেছি, অদ্ভুতভাবে ওদের চোখের মধ্যে দেখছি একটা ভয়, ওরা ওই দিকটা তাকি না হু হু করে চিল্লাচ্ছে। পেটবুকের মেইন অধ্যায় কিন্তু হৃৎপিণ্ডটাই ছিল। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার গেস্ট হিসেবে আছেন সারথী মাতা। নমস্কার। নমস্কার। প্রথমত বলবো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আচ্ছা, আপনি তো বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে বাস্তু এবং তন্ত্র অবশ্যই এগুলো প্র্যাকটিসের মধ্যে আছেন এবং বহু মানুষের সবসময় আপনি উপকার করে যাচ্ছেন। তো আপনি হঠাৎ করে এই ফিল্ডে এলেন কিভাবে? দেখো, কিছু মানুষ আসে শখে আর কিছু মানুষ আসে নিজের চাহিদায়। তো বলতে পারো এটা আমার শখ প্লাস নিজের চাহিদা। এবার বলতে পারো চাহিদাটা কিরকম। দেখো, আমার বাড়িতে ছোটবেলা থেকে একটা পরিবেশ ছিল, তো সেই পরিবেশটা ছিল আধ্যাত্মিক পরিবেশ। বাট জ্যোতিষ বা তান্ত্রিক হতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না। বাট আমার না খুব ছোটবেলা থেকে একটা পুজোর প্রতি বা মানুষের প্রতি টানতো, ভগবান সবসময় টানতো। কোনো একটা জায়গায় যাচ্ছি, কোনো একটা খুব মানুষ কোনো দরিদ্রতা হোক বা কোনো প্রবলেম ফেস করছে, তো অটোমেটিকলি আমার মনে হতো যদি এনাকে এই থেকে বের করা যেত। তো দেখো, টাকা পয়সা দিতে সবসময় হেল্প করা সম্ভব নয়, এর বাইরেও অনেক কিছু হয়। তো সেটা কি, এবার জানার ইচ্ছাটা বাড়তে শুরু করলো, আগ্রহ বাড়তে শুরু করলো। তখন কোথাও গিয়ে মনে হলো যে অর্থনৈতিক ছাড়াও মানুষের লাইফে এমন এমন কিছু কিছু প্রবলেম আছে, যেমন আমার আশেপাশে পরিবেশ বা আমার যারা সিনিয়র তাদের থেকে আমি অনেক যখন জানতে শুরু করলাম, তখন আমার এই বিষয়টার উপর ন্যাক আসতে শুরু করলো। কারণ এটা শুধু আমার উপকার নয়, আরো 5টা মানুষকে হেল্প করা। একদম। এবং সত্যি মানুষের সেবা করা, মানুষের উপকার করার থেকে তো বড় কিছু ঈশ্বর সাধনা হতেই পারে না। স্বামী বিবেকানন্দই বলে গেছেন, জীব সেবাই শিব সেবা। তো মানুষের মধ্যেই যেহেতু ঈশ্বরের বাস, তো মানুষকে যদি আমি একজনকে ভালো করতে পারি বা তার কোনো একটা প্রবলেম থেকে যদি আমি তাকে তুলতে পারি না, তার যে আশীর্বাদটা, হয়তো ঈশ্বর আমাকে ডাইরেক্ট এসে আশীর্বাদ করছে না, তার আশীর্বাদটাই আমার ঈশ্বর সমতুল্য আশীর্বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা মাতাজি, এবারে তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি করেই বলছি, সেটা হচ্ছে কোনটা অ্যাকচুয়ালি দেখো যে মানুষ খুব তাড়াতাড়ি নিষ্কৃতি পায় কোন জিনিসটার করলে, অ্যাস্ট্রোলজিতে তাড়াতাড়ি ফল পায় নাকি তন্ত্রের দ্বারা তাড়াতাড়ি ফল পায়? খুব টাফ কোশ্চেন করেছো তুমি আমাকে। অনেকের মধ্যে আছে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গেলেই সঙ্গে সঙ্গে আমার বিশাল কিছু পরিবর্তন হবে লাইফে। এটা হয়তো অনেক অ্যাস্ট্রোলজার গ্যারান্টি দিয়ে বলছে নিজের ইনকাম সোর্সে। বা দেখো, অ্যাস্ট্রোলজিটা প্রপার একটা সায়েন্স বোঝো যেটা বিজ্ঞান, কারণ বিজ্ঞানের বাইরে কিন্তু অ্যাস্ট্রোলজি চলে না। তো প্রত্যেকটা যে প্রোটোকলের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি যদি সঠিক তার প্রয়োগটা করতে পারো, তবেই তুমি প্রপার রেজাল্ট পাবে। যেরকম মেডিসিন নিলে কি হয়, সঠিক রেজাল্ট দেয়। যদি মেডিসিনের ভুল রেজাল্ট হয়, যদি ভুল মেডিসিন নাও, তার নেগেটিভটা কিন্তু মারাত্মক হয়। তো অ্যাস্ট্রোলজির যদি প্রেডিকশন ভুল হয় বা সিলেকশন করতে ভুল করে, তো রেজাল্ট মারাত্মক। এবং একটা জিনিস খুব ভালো জিনিস বললেন, সেটা হচ্ছে মেডিসিনও কিন্তু আমরা একটা খেলাম সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে গেল তা নয়, তারও একটা কোর্স হয়, 10 দিন ধরে খেতে হবে, 3 বেলা খেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাজিক সম্ভব নয়। দেখো, প্রকৃতির কাজ করে যাচ্ছে। কোনো অ্যাস্ট্রোলজার বলো বা কোনো তান্ত্রিক বলো একটা মানুষের 100% রিকভারি দিতে পারে না। এবার বলতে পারো দিদি কি বলছো, একদম বাস্তব ঘটনা। কারণ হচ্ছে দেখো, যদি তোমার 100% রিকভারি দিতে হয়, তাহলে আমাকে প্রকৃতিকে পাল্টে দিতে হবে। কারণ অ্যাস্ট্রোলজি বা তন্ত্র দুটোই কিন্তু প্রকৃতির সাথে কানেক্টেড। আমি প্রকৃতি থেকে বাঁচার, যেহেতু আমি জানছি যে কোনো ধরো একটা আবহাওয়া দপ্তর কি ইনফরমেশন দিচ্ছে যে আগামীকাল এই টাইমে বৃষ্টি হতে পারে বা ঝড় উঠতে পারে, আপনি এখানে যাবেন না বা সমুদ্রে যাবেন না বা আপনি ঘরে থাকবেন। মানলে ভালো, না মানলে কি হবে, যদি বৃষ্টি আসে ঠিক ভিজবেন। তো অ্যাজ এ অ্যাস্ট্রোলজারের কাজ কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া। এবার এই ইনফরমেশনটা দেওয়ার পরে কি করবে, হয় ছাতা দেবে নয় রেনকোট দেবে। অ্যাজ এ প্রেডিকশন, সেটা আপনার কোনো জেমস্টোন হতে পারে বা আদার্স কিছু হতে পারে, কোনো মন্ত্র বলতে পারে, সেটা আলাদা পার্ট। সেটা কিন্তু ওই ছাতা বা রেনকোটের কাজ করবে বা ঘরে থাকার উপদেশটার কাজ করবে। প্রকৃতিকে পাল্টে দিতে পারছি,
তার মানে তোমার যেটা ভবিতব্য সেটা তুমি ঘটবেই, সেটাকে তুমি কি করে কন্ট্রোল করবে। এবার যদি আমার লাইফে 60% প্রবলেম কেটে যায়, তাহলে কি ভাবছি অ্যাস্ট্রোলজার ভীষণ ভালো। আর যদি আমি না মানি কোনটাই আমার কাজ করছে না। আর যদি এই প্রেডিকশনটা দেওয়ার সময় বললাম যে ঝড় উঠবে ঘর থেকে বেরিও না, অথচ সেদিন ঝড় উঠলোই না, তাহলে মানুষ কি করবে? গালাগালি দেবে। তো তো এই প্রেডিকশন দেওয়াটাই হচ্ছে অ্যাস্ট্রোলজারের মেইন পার্ট। তো একদিনে কি এটা ঠিক হওয়া সম্ভব না, কোনোদিন সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণে আমি মেডিসিনটা বললাম। এবার চলে যাচ্ছে তন্ত্র। তন্ত্রটা এমন একটা বিদ্যা, যেহেতু এটা আরাধনা বা একটা এনার্জি বা একটা পাওয়ারকে নিয়ে খেলা। দেখো পাওয়ার দু রকমের, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো নেগেটিভ কি করছে, তুমি যদি খুব তাড়াতাড়ি কিছু চাও, যেরকম আমরা লটারি প্রাপ্তি করতে চাই, কেন করতে চাই? একবারে সবকিছু আমি পেয়ে যাব। কিন্তু যারা দেখবে ধর কোনো একজন রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা যদি কোটিপতি হয়ে যায় লটারি প্রাপ্তি, 6 মাস পরে গিয়ে দেখবে সেই আবার একই জায়গায় ফিরে গেল। তাই কি হঠাৎ করে বেশি কিছু পেয়ে যাওয়া জিনিস কেউ আজ পর্যন্ত ধরে রাখতে পারেনি। এই প্রাপ্তিটাকে দিচ্ছে রাহু। অথচ যে মানুষটা কঠোর পরিশ্রম করছে, পরিশ্রমের মাধ্যম দিয়ে কিছু একটা জায়গা তৈরি করছে, তো সেই জায়গাটা দেখবে থাকে মানুষের, কারণ সে তো জানে এটা আমাকে কি করে অর্জন করতে হয়েছে। এটা কি করেছে শনি বা অন্যান্য প্ল্যানেট যারা কঠোর পরিশ্রম, তাহলে সেই জিনিসটা আমার থাকছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে খুব চটজলদি পাওয়া জিনিস কিন্তু থাকবে না। তো এই চটজলদি পাওয়ার কাজটা কিন্তু তন্ত্র করে, একটা পজিটিভ ভাবে একটা নেগেটিভ ভাবে। নেগেটিভটা খুব ইজিলি তুমি পেয়ে যাবে, আর পজিটিভ সাধনা বা পজিটিভ ক্রিয়ার মধ্যে যেতে গেলে তোমাকে সময় দিতে হবে। কিন্তু মানুষের মধ্যে তো এখন কলিযুগ, সব কিছু আমার তাড়াতাড়ি চাই। আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার সংসার আমার মতো হবে, আমি অন্যের ভালো দেখতে পাচ্ছি। তুমি যদি অন্যের ক্ষতি চাও তো তোমার ক্ষতি অবধারিত। তন্ত্রের মাধ্যমে যারা মানুষের ভালো করা যায় তেমনি খারাপও করা যায়, এবং খুব স্পিডে করা যায়। যারা নেগেটিভ সাধনা করে বা নেগেটিভ শক্তিকে টানার বা আকর্ষণ করার চেষ্টা করে, তারা দেখবে যত স্পিডে ওঠে ঠিক তত স্পিডে পড়ে যায়। তাই আমি বলবো তন্ত্র প্লাস জ্যোতিষ দুজনের সাথে কিন্তু সংস্পর্শ। আমাকে প্রথমে জানতে হবে অ্যাস্ট্রোলজিটা কি, কোথা থেকে প্রবলেমটা আসছে। এবার যদি সেইখানে কোনো প্রবলেম থাকে যে না তন্ত্রের পার্ট আছে, কেউ ইচ্ছাকৃত ওই যে বলেন আমার লোভ, তোমার ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না, তাহলে কি হচ্ছে আমি কোনো নেগেটিভ এনার্জির মাধ্যমে তোমার ডিসব্যালেন্স করালাম বা তোমার ক্ষতি করালাম। আচ্ছা দিদি, আমাকে এই যে ক্ষতির প্রসঙ্গ বলছো, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে হয়তো আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্ষতি হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু কারোর জন্য উপকার হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, কোনো দিদির হয়তো বা কোনো বোনের হয়তো বিয়ে হচ্ছে না, খুব ভালো কথা, তো তারা তখন হয়তো তন্ত্রমতে এমন কিছু করলো যে পরবর্তীকালে যে পাত্রটি এলো দেখার জন্য, যে তারা হয়তো সম্মোহিত হয়ে সেই অবস্থাতেই বিয়েটা করে নিল। কিন্তু হয়তো 6 মাস পরে এবার সমস্যা শুরু হলো বা বিয়ে ভাঙবে এমন অবস্থা। তো এইসব ক্ষেত্রেও তো মানুষের তন্ত্রকে কাজে লাগায়। ডেফিনেটলি। আমি তোমাকে একটু আগেই ওয়ার্ডটা বললাম যে চটজলদি কিছু হাসিল করে নেওয়া, এটা তন্ত্রের মাধ্যমে সম্ভব, কিন্তু এটা নেগেটিভ ভাবে হয়। এই যে মেয়েটির দেখা গেল ওর সাথে সংযোগ নেই, তন্ত্রর মাধ্যমে সংযোগ তৈরি করে দেওয়া হলো, অ্যাডজাস্টমেন্ট কি হলো, 6 মাস পরে তো পাওয়ার, তন্ত্রের পাওয়ার কাটবে। কারণ কোনো তন্ত্র দীর্ঘমেয়াদী হয় না। আমি প্রথমেই কি বললাম, লটারি প্রাপ্তি হলে কি 6 মাসের বেশি সে রাখতে পারছে না, হয়তো কেউ 1 বছর রাখতে হবে, তারপরে 2 বছর সেই জায়গায়। তাহলে কি হচ্ছে, তার মানে কি এই যে সংযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে, এটা কি হচ্ছে কৃত্রিম ভাবে। দেখবে কৃত্রিম ভাবে এখন অনেক কিছু তৈরি হচ্ছে, চাষ হচ্ছে, এটা কি বলে তন্ত্র কি করছে, কৃত্রিম ভাবে একটা জিনিস ক্রিয়েট করে দিল। ক্লিয়ারলি বোঝা গেল? এর ক্রিয়েশনটা তো একটা টাইমের পর কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে তুমি কি করবে, এটা তো ম্যান মেড। এবার তখন তো তোমার আমার প্রতি যে আকর্ষণটা তৈরি হয়েছিল ওটা তো কেটে গেল, এবার তো আমি আমার স্বরূপে চলে এলাম, তো অশান্তি তো হতে বাধ্যই। তাই জোর করে ক্রিয়েট মানে নতুন করে কৃত্রিম করে কিছু বানানো জিনিস বেশি দিন দীর্ঘমেয়াদী হতে পারে না। তার জন্যই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। পজিটিভটা কি, তুমি সবসময় করে 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 তুমি একটা এনার্জিকে কালেক্ট করছো এবং সেটা পজিটিভ, সেটা তোমার জোগাড় মানে কালেক্ট করতেও দীর্ঘ সময় লেগেছে, যে কারণে ওটা লং টাইম পিরিয়ড কাজ করবে। আর যেটা চটজলদি নিচ্ছে ওটা নেগেটিভ এনার্জির দ্বারাই সম্ভব। তাহলে নেগেটিভ জিনিস কি বেশিক্ষণ থাকা সম্ভব? তো সংসার ভাঙবেই। তো এই জায়গাটা আমি প্রথমেই বোঝাতে চেয়েছিলাম। খুব ভালো। এবারে আমাকে মানে দিদি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে কিছু টিপস যদি দাও, যেমন এই যে মানুষের আকর্ষণ বাড়ানো, কেউ যদি নিজের আকর্ষণ বাড়াতে চায়, কেন্দ্রবিন্দু হতে চায়, তার কি কোনো টোটকা বা রেমেডি আছে? ডেফিনেটলি আছে। একটু যদি আমার বন্ধুদের শেয়ার করো। প্রথম কথা যে যদি তোমার মনে হয় যে আমি যেখানেই যাব মানুষ আমাকে সম্মান করবে, অনেক সময় কি হয় না, মানুষ দেখবে যেখানেই যাচ্ছে হয়তো তার পরিশ্রম বেশি, তার চেষ্টা বেশি, অথচ যে চেষ্টা করছে না, পরিশ্রম দিচ্ছে না, বলে না ফাঁকি দিয়ে কিছু স্বার্থ মানে নিজের করে নেওয়া, সেই কাজটা করছে, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার পরিশ্রম, আমার চেষ্টাটা বিফলে যাচ্ছে। তো সেই সব মানুষদের জন্য আমি একটা কথা বলবো, কিচ্ছু করতে হবে না। স্নানের সময় যদি তার মধ্যে একটুখানি কর্পূর আর একটু হলুদ মিশিয়ে দিয়ে স্নান করতে পারে, এবং ঠিক বেরোনোর সময় নিজের হাতের তালুটাকে ঘষে নিজের মুখে চতুর্দিকটায় লাগিয়ে একটা চন্দনের ফোঁটা দেবে, ফোঁটা দিয়ে একটা জিনিস বলবে কি, ওং গং গণেশায় নামা।
এইটা বলতে বলতে 11 বার পাঠ করে যদি সে কোনো কাজে বেরোয়, যে স্থানে যাবে, যে পরিবেশে যাবে, তার কাজ হতে বাধ্য। মানুষের না একটা অ্যাট্রাকটিভ পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। তো খুব ইজি মেথড, এটা করো কোনো টাপ না, কিন্তু এটা যদি একদিন করি আমি রেজাল্ট পাবো না। আমি দীর্ঘদিন ধরে করছি, 2 মাস 6 মাস ধরে, তারপর থেকে দেখবে কি তার লাইফস্টাইলটা পাল্টাতে শুরু করে যায়। এগুলো কিন্তু একদিনের টিপস নয়। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? খুব ভালো, মানে এটা একটা অধ্যাবস। যদি তুমি এই অধ্যাবসটা করে নিতে পারো, তো একটা পিরিয়ডের পরে গিয়ে না তোমার 1 নম্বর বৃহস্পতি হলুদের কাজ করছে, কারণ হলুদ রংটা আমরা বৃহস্পতির প্রতীক হিসাবে জানি, এবং হলুদকে আমরা যদি সায়েন্টিফিক ভাবে দেখি কি অ্যান্টিবায়োটিকের কাজ করে। বাড়ির যে মানে আমার বডির যে নেগেটিভিটি অনেকটাই কিন্তু রিমুভ করে দিচ্ছে, পুরো নেগেটিভ এনার্জিকে ডিস্ট্রয়েড করে। যদি তোমার বডিতে কোনো নেগেটিভ এনার্জি কেউ কিছু করার চেষ্টা করছে বা তোমার নজর দোষ লাগে, এটাকে ডিস্ট্রয়েড করছে, কেটে গেল। প্লাস আমার যদি বাথরুমে, দেখো আমাদের বাড়ির নেগেটিভ পয়েন্টের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে বাড়ির বাথরুম। এখানে সব থেকে বেশি নেগেটিভ এনার্জি কাজ করে। আমি যখন ওই হলুদ আর এটা দিয়ে স্নান করছি, কর্পূরের জলটা দিয়ে, বাথরুমের যে নেগেটিভিটিটা অর্ধেকটা কেটে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমার একই সাথে আমার বডি রিমুভ হচ্ছে, আমার বাথরুমের নেগেটিভিটি কাটার সাথে আমার বাড়িটাকেও কিন্তু পজিটিভ করছে। তাহলে আমার একই সাথে কিন্তু দুটো ঊর্জা উঠছে। তাহলে কি হচ্ছে, এটা যদি দীর্ঘদিন করতে থাকো, তাহলে নেগেটিভ এনার্জি যদি আজকে একদিনে গেল না, 2 দিনে গেল, আস্তে আস্তে ডিস্ট্রয়েড করতে শুরু করবে। তাহলে কি হচ্ছে, 6 মাস পরে তার একটা বিরাট বড় বেনিফিট পাওয়া যায়। আচ্ছা, এই ক্ষেত্রে জেনে নিয়ে একটু চন্দনের যে টিকাটা লাগাতে বলছেন, তো সেইটা কি মানে নিজেকে ওই ঘষে টোষে নাকি গুঁড়ো চন্দন? এখন তো মানে মানুষের সময় কম, এত করে ঘষে করার সময় নেই। তো এই দশকর্মার দোকানে গেলে ডাস্ট পেয়ে যাবে, সাদা চন্দন নেবে, কারণ সাদা চন্দন কি করে না, রাহুর প্রভাবটাকে কন্ট্রোল করে। তো আমি সাদা চন্দনটাকে প্রেফার করি। এটা প্রত্যেকদিন স্নান করে বেরোনোর আগে করা উচিত। একটা টিকা দিয়ে বেরোলে যথেষ্ট। যদি এটা কন্টিনিউ করতে পারে 6 মাস পরে সে বলতে বাধ্য যে হ্যাঁ এর বেনিফিট আছে। আচ্ছা, যদি বলে একদিনে হয়ে যাবে, ডেফিনেটলি না। এবারে আমি ঘরের সেই মা বোনেদের কথা জিজ্ঞাসা করবো যারা বেরোচ্ছে না, যারা বাড়িতেই থাকছে, তারাও কি এই রিচুয়ালটা ফলো করবে? ডেফিনেটলি করতে পারে, তবে যদি সে বিবাহিত হয়। আচ্ছা, তাহলে আমি তাকে বলবো কুমকুম ইউজ করতে, সাদা চন্দনটাকে না। কারণ সে যেহেতু বিবাহিত, কুমকুমটা কি হচ্ছে, কুমকুম দুটো কালার হয়, একটা রেড কালার, একটা হলুদ কালার হয়। ঠিক আছে, হলুদ যেমন বৃহস্পতির প্রতীক, রেডটা আমাদের মঙ্গলের প্রতীক। ঠিক আছে, মঙ্গল যদি শান্ত হয় না, আমাদের পারিবারিক শান্তি ফেরে, মানে বিবাহিত জীবনে শান্তি আসে। কারণ আমাদের বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম কি হয় না, নিজের আবেগ, নিজের ভালো লাগা, ভালোবাসাটাকে না প্রকাশ করতে পারে না। নারী চরিত্র খুব কঠিন। তো এটা কি হচ্ছে না, মঙ্গলটাকে কিছুটা কন্ট্রোল করছে। আর মঙ্গলের সাথে সাথে কিন্তু অনেকটা অংশে মানুষের যে দাম্পত্য জীবনটাকে কন্ট্রোল করছে। তো আমি সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে প্রেফার করব হোয়াইট চন্দনের বদলে রেড কুমকুম বা হোয়াইট কুমকুম ইউজ করতে। ফাইন। আচ্ছা, এবার একই কথা জিজ্ঞাসা করবো, অনেক মানুষেরই হয় যে বিবাহিত জীবন কিছুদিন কাটানোর পরে সংসারের প্রতি মায়াটা চলে যায়, মানে সে বন্ডিংটা যেন কমে যায়। তো বন্ডিং বজায় রাখার কিছু ফর্মুলা? দেখো, এই অত্যাধুনিক যুগে এটা একটা বিশাল বড় পার্ট। তুমি যেটা জিজ্ঞেস করছো, এখনকার যুগে সবাই সবার মতো করে ব্যস্ত। এখন দেখবে বিয়ের পরে যে প্রথম তাদের একসাথে থাকার যেটাকে আমরা বলি মানে বিবাহের যে 3rd দিন, যেটাকে আমরা বলি রিসেপশন বলে, অনেকে যে যেমন করে বলে, সেটা আমি বাদ দিচ্ছি। তো সবাই মোবাইল কল করতে ব্যস্ত। হ্যাঁ, দুজনে দুদিকে ফিরে তার মানে কি হয়ে গেল, এদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম তৈরি হয়ে গেল। এই যে প্রবলেমটা কিছুটা সময়ের জন্য মিল থাকলো, এবার 6 মাস 1 বছর যেতে 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 দেখো, খুব বাজেভাবে বলছি, দৈহিক সম্পর্কটা বাদ দিয়ে মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা থাকেই না। একজন পুরুষ তার নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে, এখন 50% মেয়েরাই কর্মরত, তোর তারাদের জীবনে তখন কি হচ্ছে, মনের কথা খুলে বলা সেই টাইমটা তাদের মধ্যে নেই। মানে কি, এক জায়গায় বসে 5 মিনিট কথা বলা, একসাথে বসে চা খাওয়া, একসাথে বসে কফি খাওয়া, বা আড্ডা দেওয়া, বা বাচ্চাদেরকে নিয়ে খেলা, এই যে পরিবেশের সংযোগটা এখন কিন্তু হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে। এতে কি হচ্ছে না, ডিস্টেন্স, দূরত্ব বেড়ে যাচ্ছে। এই ডিস্টেন্সটা বাড়ার জন্য না মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক ভেঙে যাচ্ছে, 3rd রিলেশনশিপ কানেক্ট করছে। কারণ আমি তো মন খুলে কথা বলতে পারছি না, অফিসে বা রাস্তার পথে আমি যাকে পাচ্ছি তার সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করছি বা আমার মনের কথা শেয়ার করছি, অ্যাডজাস্টমেন্ট বেড়ে যাচ্ছে, 3rd রিলেশনশিপ। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো একটাই কথা, যারা বিবাহিত তাদের মধ্যে দেখছে যে সম্পর্ক দূরত্ব বাড়ছে বা মনে হচ্ছে যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে দরকার নেই রাস্তায় আমার ফুচকা খেতে ইচ্ছা করছে না, তবু সপ্তাহে একদিন স্বামী স্ত্রীর বেরোনো উচিত নর্মালি একটু ফুচকা খেতে। সপ্তাহে সিনেমা দেখতে যেতে ইচ্ছা করছে না, ঘরে একটা মুভি দেখা, 8 ঘন্টা না হোক 15 মিনিটের কমেডি দেখুক, স্যাড মুভি দেখার দরকার নেই। এতে কেন মানসিক সংযোগ বাড়ে। যদি এটা না করতে পারে ডিস্টার্ব হবে। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, যখনই কোথাও ঘুরতে যাবে দুজনের হাত ধরে করা। এই যে হাতের সংস্পর্শ না মানুষের মেন্টালিটি পাল্টে দেয়। দেখো, সবকিছু তন্ত্রের মাধ্যমেই হবে বা অ্যাস্ট্রোলজির মাধ্যমে হবে এটা কিন্তু না, কিছুটা সাইকোলজিও আমাদের মধ্যে কাজ করে। হাত ধরে হাঁটলে না যে ফিলিংসটা তৈরি হয় না, এটা যদি তোমরা 10 দিন 15 দিন ধরে কারোর সাথে ঠিকঠাক কথা বলছি না, হবে না। এইগুলো করার পরেও যদি প্রবলেম হয়, তখন তুমি জ্যোতিষতন্ত্রের অ্যাপ্লাই করো।
সেক্ষেত্রে খেতে হবে, তাও আমি একটা রেমেডি দিতে পারি। যদি খুব প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, তো সেই জায়গায় একটা কাজ করতেই পারে। প্রত্যেকটা স্ত্রী যখন সিঁদুর পরছে, সিঁদুর পর আমরা শীতেতে যে সিঁদুর পরছি, পরার পরে ঠিক এই মিডিল পোর্শনে একটা ফোঁটা দেওয়া খুব জরুরি বা ইম্পর্টেন্ট, যেটা আমরা কেউ করি না। এবং তার সঙ্গে সঙ্গে কণ্ঠেও যদি দিতে না পারো, কর্ণে যদি দুটো কানের একটু সিঁদুর লাগানো যায় না, এটার বেনিফিট মারাত্মক ভালো, স্বামী স্ত্রীর মধ্যে সংযোগ বাড়িয়ে দেয়। এবং রাতে যখন শোবে, হাত পা মুখ ধুয়ে শোবে, একটু সুগন্ধি কোনো স্প্রে, যেরকম আমরা যেরকম পারফিউম ইউজ করি, পারফিউম হতে পারে, যদি পারফিউম ঘরে নাও থাকে, একটু কর্পূর বিছানার পূর্ব দিকের যে ঈশান কোণটা হয়, সে 4টে যেতে কোণটা হয় না, একটু রেখে দেবে। 15 দিন যেতে না যেতে স্বামী স্ত্রীর সম্পর্ক চেঞ্জ হতে শুরু করে দেবে। বাহ, অসাধারণ আপনি একটা আমাদের টোটকা বললেন, আমার দর্শকরা নিশ্চয়ই খুব উপকৃত হবে। আচ্ছা, এবারে একটা জিনিস দিদি বলুন, মানে জিজ্ঞাসা করছি মন খুলেই, আমরা তো আজকে সত্যি পুরোপুরি ডিজিটাল জীবনযাপন করছি, মানে সকাল থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে যতক্ষণ না ঘুমটা আসছে ওই স্ক্রোল করে যাচ্ছে, স্ক্রল করে যাচ্ছে। মোবাইলটা এখন সবার হাতেই চলছে, নলে এরকম চলছে। তো এখানে বিভিন্ন রকম টপিক পাওয়া যায়, তার মধ্যে একটা টপিক আমি দেখেছি আর কি, যে সেটা হচ্ছে বলছে নাকি স্ত্রীদের হাজবেন্ডের আগে ঘুম থেকে ওঠা উচিত, এবং স্ত্রীদের নাকি হাজবেন্ডের পা টেপা উচিত, কারণ লক্ষ্মী নাকি নারায়ণের পাটি। তো এগুলো কতটা সত্যি, আপনার কি মনে হয়? দেখুন, লক্ষ্মী নারায়ণের অলওয়েজ পা টিপে দেয়, এটা সত্যি কথা। কিন্তু একটা জিনিস ফলো করবেন, ঘরের লক্ষ্মীকে কি করে রাখা উচিত, যত্ন করে। এবার একজন মানুষ বিয়ের পরে সে তোমার ঘরের লক্ষ্মীও এসেছে, এই লক্ষ্মীকে তুমি যদি রোজ দিনরাত গালাগালি দাও, যদি তার সঙ্গে ঝাঁঝি দিয়ে কথা বলো, সেই মানুষটা একটা নতুন জায়গায় নতুন পরিবেশে এসেছে, তাকে সেটা না উপলব্ধি করে তোমার বাড়ি থেকে তুমি এটা জেনে আসোনি, তোমার ফ্যামিলি থেকে এটা শুনে আসোনি, তুমি এটা জেনে আসোনি, সেই যদি পরিবেশটা তৈরি করতে কথা শোনানো বারবার, হ্যাঁ, তো সেই লক্ষ্মী যদি তোমার পা কেন পুরো বডিও চিপে দেয় বা প্রেস করে দেয়, ঘরে শান্তি আসবে না। কারণ সেই মেয়েটা যখন তোমার পাটাকে প্রেস করছে, সেটার মধ্যে তার চোখের কর্নারে না জল থাকছে, কারণ সে তো সারাদিন কয়েকটা বাজে কথা শুনে নিয়েছে। কথাটা মানে বোঝাতে পারলাম? এবং সাংঘাতিক অস্ত্র, হ্যাঁ, এবং তার মাইন্ডের মধ্যে কিন্তু সেগুলো চলছে, তখন তার মনের ভক্তিতে পা স্পর্শ করা আসবে না। ভেতরটা যদি ক্লিন থাকতে হয় না, তাতে যদি সে পা না ছুঁয়েও স্বামীর মাথাতে হাত দিয়ে বলে যে এটা হবে, তাহলে আপনার সংসারে উন্নতি বাধ্য। আর তাতে যদি সে সারাদিন তোমার পা, তখন সে ভক্তি আসবে না। স্বামীকে যদি ভগবান মনে ভাবে তখন সেটা সম্ভব, কিন্তু তার তো তখন তাকে সে শয়তান মনে ভাবছে, তাতে পা কেন, তখন মনে হয় পা না, গলা টিপে দিই। তো সব ক্ষেত্রে পা টিপলে বা আমার এটা করলেই যে রেজাল্টটা হবে, এটা আমার মনে হয় না যে ঠিক। কারণ দেখো, সোশ্যাল মিডিয়ার যুগ তো, মানে বলা উচিত নয়, এখন অনেকেই অনেক কিছু বলছে, অনেকেই অনেক কিছু করছে, এটা কিন্তু আমার হিসাবে সম্পূর্ণ সত্য কথা। হ্যাঁ, যদি আমার মনে ভক্তি থাকে না, তোমাকে বলা লাগবে না, আমি এমনি আমার স্বামীর পায়ে হাত দিয়ে বলবো, সে কষ্ট করে এসছে, সে সারাদিন খেটে এসছে, তার মুখের সামনে জলের গ্লাস, তার মাথা টিপে দেওয়া, তার পা হাত পা টিপে দেওয়া আমি এমনিই করতে শুরু করে দেবো। তো তার মাইন্ডটাকে ক্লিয়ার করতে দে, সেই মেয়েটাকে তার জায়গাটাকে বোঝাও, দেখবে তার জন্য পা টেপার দরকার হবে না, ঘরে অশান্তি এমনিই কমে যাবে। বাহ, এটা খুব ভালো উত্তর দিলে, খুব ভালো যুক্তি দিয়ে বোঝালে, নিশ্চয়ই অনেকেই বুঝতে পারলে জিনিসটা। আচ্ছা, এবার একটা জিনিস জানবো, আমাদের এক দর্শক বন্ধু লিখে পাঠিয়েছে, আচ্ছা তিনি একজন বয়স্ক ভদ্র মহিলা, তিনি বলছেন যে তার সন্তান বর্তমানে মনে হচ্ছে কেউ তাকে, তারই এক কোনো বন্ধু হয়তো বশীভূত করেছে, কারণ সে নাকি এখন বাড়ি ফিরতে অনেক দেরি করে, সব সময় সেই ছেলে বন্ধুটির সঙ্গে, মানে একজন ছেলে, অথচ তার ছেলে বন্ধুর সঙ্গে বেশিরভাগ সময় ফোনে কথা বলছে, এমনকি তার স্ত্রীও বাড়িতে বলছে যে এত রাত হচ্ছে কেন বা কিছু, একদম কোনো দিকে পাত্তা দিচ্ছে না, এমনকি তার বিজনেসেও সেই বন্ধুটিকে জয়েন করিয়ে সব কাজের সূত্রগুলো দেখিয়ে দিচ্ছে, এবং রীতিমতন তার মা, তার স্ত্রী প্রত্যেকে এটা অনুভব করছে যে তাকে হয়তো বশীকরণ বা বশীভূত করেছে। তো সে এটা থেকে নিস্তার চাইছে বা জানতে চাইছে যে আদৌ কি সত্যি কোনো বশীকরণ হয়েছে কিনা, এইটা কি জানার কোনো উত্তর আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলেছো। দেখো, বশীকরণ হয়, আর বশীকরণ যদি প্রপার করা যায় না, এটা যে কতটা ডেঞ্জারাস বিদ্যা, যে এর প্রভাবে না পড়বে সে বুঝতে পারবে না। কারণ দেখো, বশীকরণ যদি আমি তোমাকে করে দিই না, তুমি আমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারবে না, তোমার মাইন্ডে এটা কাজ করবে। এবং বশীকরণে অনেকগুলো পার্ট রয়েছে, এবার কে কিভাবে বশীকরণ যায়। দেখো, বশীকরণ আছে, মোহিনী আছে, স্তম্ভন আছে, মোহিনী স্তম্ভন আছে, মানে এরকম অনেক পার্ট রয়েছে। এবার কে কি করেছে প্রথম অধ্যায়ে আমাকে সেটা জানতে হবে। যেহেতু দেখছো এটা কোনো ছেলে মেয়ের গল্প নয়, না, মানে যেহেতু একজন পুরুষ একজন পুরুষের হচ্ছে, তো এটা মোহিনী করেছে বা
মোহিনী জাতীয় কোনো বিদ্যা অ্যাপ্লাই করেছে। কারণ হচ্ছে দেখো, বশীকরণ করলে কি হয় না, এটা শুধুমাত্র যে তার প্রতি অ্যাট্রাক্ট হবে না, তার থেকে কিছু পাওয়ার চাহিদা চলে আসে। তো আমি তো তার থেকে কিছু পাওয়ার চাহিদা না, আমি তার সাথে মিশছি, আমি আমার সর্বস্বের সঙ্গে তার সঙ্গে জড়িয়ে দিচ্ছি, তার মানে কি আমি তার উপর মোহিত হয়ে গেছি। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? সে আমায় বশীকরণ করেছে, কিন্তু বশীকরণ করে আমি তার থেকে পাওয়ার আশাটা করবো। এবার যখনই এই বশীকরণ বা মোহিনী বিদ্যা কারোর উপরে অ্যাপ্লাই হয়, এবং খুব, যেমন মোহিনীর অনেক ব্যাপার আছে, রাজমোহিনী, হ্যান্ডমোহিনী, রাজমোহিনী করা বা পুরুষ মোহিনী, অনেক ব্যাপার আছে। তো একজন পুরুষ যদি একজন পুরুষকে মোহিনী করে না, তো এক্ষেত্রে ম্যাক্সিমাম কারণ হয়ে থাকে না অর্থ, মানে লোভ, যে কারণে তুমি প্রথমেই বলে দিয়েছো যে তার ব্যবসার সাথে কানেক্টেড আছে। গিয়ে দেখুন সেই ছেলেটির আর্থিক কন্ডিশন হয় ভালো না, নাহলে সে অনেক মানুষকে ফাঁসিয়ে তার ধন সম্পত্তি লুট করেছে। ঠিক আছে, দুটো। এবার ধরো যাকে করেছে তার কিছু না কিছু থাকতে হবে পজিটিভ গুণ। সে আগে এগুলো করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে খাওয়াতে হয়, কিছু কিছু ক্ষেত্রে তার জিনিস কালেক্ট করতে হয়। আমি তোমার চুল, জামা কাপড়ের সুতো, এগুলো যদি পেয়ে যাই না, তোমাকে বশীকরণ করা কিছু অসম্ভব ব্যাপার না। কিন্তু এটা তারা জানবে কিভাবে? মানে সেই দর্শক বন্ধুরা নিশ্চয়ই এটা হ্যাঁ, এবার আমি বলছি সেটাই। এবার তোমাকে প্রথম ফলো করতে হবে যে যখন ছেলে এই পাগলামিটা করছে, তার কথা শুনতে তার চোখ কি লাল হয়ে যাচ্ছে, এক নম্বর কথা, বা উত্তেজিত হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঘেমে যাচ্ছে, মানে রাতের বেলায় হঠাৎ করে জেগে বসে আসছে না তো, তার কানে কিছু শুনতে পাচ্ছে না তো, এরকম কোনো, দেখো এটা ভৌতিক ঘটনা বলছি না, বাট এই জাতীয় প্রবলেমগুলো তার হয়, বা অনেক সময় এটা রাতে বিড়বিড় করে, কোনো এই সিমটমগুলো আসছে কিনা। যদি এরকম কিছু হয়, কিচ্ছু করতে হবে না, একটা কাচের গ্লাস নেবে, বা মানে পেতলের যে ঘটি হয় না, ঘটি নেবে, ঘটিটার মধ্যে একটা লেবু, ঠিক আছে, যদি সম্ভব হয় লেবুটাকে নিয়ে, যদি লেবুটা গোল হয় প্লাস হলুদ রঙের হয় না, খুব বেশি ভালো হয়, এবং তার উপরে একটা হলুদ, আমাদের দেখবে বাড়িতে হলুদ পাওয়া যায়, খুব সাধারণ লেবুরই হলুদটার মধ্যে একটু চিনি দিয়ে দেবে, চিনিটা দেবে, হলুদটাকে এরকম করে গোলা দেবে, একটা রেড কালার চলে আসবে, মানে চিনির যে কালারটা না পাল্টে যাবে। যদি ওই লেটটা, ওই যে চিনিটাকে ওই হলুদ, মানে এটা বেটে হলুদ দরকার নেই, গুঁড়ো হলুদ হলেও হবে, ওর মধ্যে চিনি মেশাবে। হ্যাঁ, যদি চিনির সাথে একটু চুন থাকে তো ভালো কথা, চুন না থাকলে আরো ভালো কথা, চুন দিলে সঙ্গে সঙ্গে ওটা লাল হয়ে যাবে। এবার ওই যে ফোঁটাটা দিল, তবে আমি চুন দিতে বারণ করবো, কারণ যেহেতু জলে ফেলবে তো জলটাকেও লাল করে দেবে, ওই যে আমি ওটা বারণ করছি। ওটাকে দিয়ে ওই গ্লাসটার জলটার মধ্যে ওটা ছেড়ে দিই। যদি জলটার তলায় কোনো কালো কালো গুঁড়ো গুঁড়ো জিনিস চলে আসে, তো ডেফিনেটলি তার উপরে ক্রিয়া করা হয়েছে 100%। এটা কোনো নেগেটিভ ক্রিয়া না। এটা করবে কে? তাকে নিজেকে করতে হবে। তাহলে তো সে করবে না, তো সেটাই তো। বাড়ির কোনো গার্জিয়ান, আচ্ছা, বাড়ির মা বা স্ত্রী এটা যে কেউ করতে পারে। যদি ধরুন ওর তার মাথা 4-5 থেকে 7 বার ঘোরানো সম্ভব হলো না, বিছনার 4-5 থেকে 7 বার ঘুরিয়ে নিয়ে ওই জলের গ্লাসটা বিছানার নিচে রেখে দিই, মানে সকালবেলার মধ্যেই। এটা কি লেবুটা গ্লাসের মধ্যে ফেলে একদম ওই জলটার মধ্যে, ফ্রেশ জলটার মধ্যে দিয়ে ফেলে গ্লাসটাকে খাটের চারিদিকে 7 বার ঘুরিয়ে নিয়ে খাটের তলায় রেখে দিই। সকালবেলা যদি তলায় কোনো কালো কালো গুঁড়ো গুঁড়ো জিনিস বেরিয়ে আসে, তাহলে বুঝতে হবে নেগেটিভ ক্রিয়া হয়েছে, আর যদি না হয় তাহলে হয়নি। আচ্ছা, এটা কখন? রাত্রিবেলা? রাত্রে সন্ধ্যা, ছেলে ঘুমানোর আগে করতে হবে। যার উপর প্রয়োগ হয়েছে সে বিছনায় ওঠার আগে কমপ্লিট করে রেখে দিতে হবে, মানে সে বাড়িতে ঢোকার আগেও করে রাখতে পারে, কমপ্লিট করে রেখে দেবে। এবার সেই রাত কাটবে, সকালবেলা উঠে দেবে। যদি কোনো কালো কালো গুঁড়ো পাওয়া যায়, মানে তলায়, জলের তলায় পড়েছে, তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে, ওই ঘটির নিচে বা গ্লাসের নিচে। একদম অসাধারণ। আচ্ছা, এবারে আমাকে দিদি একটা জিনিস বলুন, সেটা হচ্ছে বহু মানুষের তো বহু বছর ধরে আপনি উপকার করে আসছেন, তো আপনার কাছে আসা সবচেয়ে ক্রিটিক্যাল কেস কোনটা? কেস তো প্রচুর আছে দাদা, এবার কোনটা ছেড়ে কোনটা বলবো আমি নিজেও জানি। যেটা খুব ক্রিটিক্যাল, মানে আপনাকেও ভাবিয়েছিল যেটা, দেখো সেটা যদি বলো তো আমি একটা কুয়োর, মানে একটা মানে নেগেটিভ এনার্জি কতটা ডেঞ্জারাস হতে পারে, মানে দেখো আমরা কি হয় না, আমাদের বাড়ির তো মানে কুয়ো, একটা কুয়োর মধ্যে এমনভাবে তন্ত্রক্রিয়া করে রাখা রয়েছে না, ওই কুয়োর মধ্যে টানছে একদম, এবং কুয়োর জন্য অপঘাতে মৃত্যুও হচ্ছে, মানে ঝাঁপ দিয়ে দিচ্ছে বাড়ির লোক, 2 বার ঝাঁপ দিয়ে ফেলেছে অলরেডি মরার জন্য, এরকম ঘটনা ঘটেছে, এবং অনেক কষ্টে তাকে বাঁচানো হয়েছে। তারপরে কেসটি আমার কাছে আসে, এবং আমি কেসটি দেখার সাথে সাথে বলি আপনার বাড়ির প্রবলেম, আপনার এখানে কোনো প্রবলেম না, আমাকে বাড়ি দেখতে হবে, এবং আপনার যে বাড়ির প্রবলেম এটা আপনারই ফ্যামিলি। দেখবেন আমাদের ফ্যামিলিতে কি হয় না, বাড়িতে মানুষ মারা যায়, দেখুন একটা দীর্ঘমেয়াদী যদি ফ্যামিলি হয়, 50 বছর 60 বছরের যে দীর্ঘ পুরনো বাড়িগুলো হয়ে যায়, তাদের যে পুরনো বয়স্ক বাবা মা থাকে, অনেক সময় ঠাকুমা ঠাকুরদাদা থাকে, এরকম যারা মারা যায় তাদের ক্রিয়াকাণ্ড অনেক সময় আমরা ভুল করে হোক বা জেনে হোক বা ওজন্য ঠিকঠাক করি না বা হয় না, তো তার যে কি পরিমাণ ভয়ঙ্কর নেগেটিভ এনার্জির এফেক্ট হতে পারে, তো সেটা এটা একটা ঘটনা, মানে তুমি যেহেতু বললে, তো যদি বলো আমি বলতে পারি। প্লিজ বলুন, আমাদের দর্শকরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো আমি সেদিন চেম্বারে বসে রয়েছে, মোটামুটি ভিড় ছিল, 10-12 জন দেখার পরে সে ভদ্রলোক আসেন, তার ছেলেটি 2 বার সুসাইড করতে গেছে, এবং কেন করছে, পাগলামিটা কেন করছে সে বুঝতে পারছে না।
তো যথারীতি কোনোভাবে আমার ইনফরমেশন পায়, তো যায়। তো আমি যখন তাকে দেখি টোটাল তো বডিতে না একটা ব্ল্যাকিশ ছায়ার মতো দেখতে পাচ্ছি। তো আমি তাকে দুটো কোশ্চেন করলাম যে তুমি কি তোমার আশেপাশে কিছু দেখতে পাও? বলে দিদি ঘুমাতেই পারি না রাতে, মনে হয় যেন আমার খাটে শুয়ে রয়েছে, মনে হচ্ছে খাটের পায়ের দরজার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে মনে আমার মাথার কাছে এসে বসে পড়েছে, অনেক সময় মনে হয় কি কেউ ডাকছে শোন বা কিছু একটা আমাকে বলেছিল, বাট কি বললো আমি জানি না। মানে সকালবেলা আমি অনেক যত চেষ্টা করছি ভুলে যাচ্ছি, এবং এত ঘামছে বলে আমি উঠে বসে থাকছি। লাস্টে বাড়িতে লোককে যে ডাকতে পারছে না, গলা থেকে স্বর বেরোচ্ছে না। তো বলে কি লাস্ট যে ঘটনাটা ঘটেছে, ও যখন লাস্টবার সুসাইড করতে যাবে তার আগে ঠিক 3 দিন আগে নাকি রাতে, সেদিন বোধহয় অমাবস্যার আগের দিন, চতুর্দশী সামথিং ছিল আমাকে যেটা বলেছে। তো ওর মনে হচ্ছে যেন বুকের উপরে কেউ বসে মানে ওর বুকের মতো অত্যাধিক মানে একটা মনে হচ্ছে চেপে ধরলে যেরকম দম বন্ধ হয়ে আসে না, ঠিক দম বন্ধ হয়ে আসছে। তারপরে মনে হচ্ছে গলাটাকেও চেপে ধরেছে, মানে রীতিমতো নিজের গলা নিজে ছাড়াতে পারছেন এরকম ভাবে। মোটামুটি বলো দিদি লাস্টে ঘেমে টেমে সে দম টম বন্ধ হয়ে গেছে, কাশছে। এমন সময় পাশের ঘর থেকে বাবা মারা কিছু সিমটম পেয়ে দৌড়ে এসে ওই অবস্থা থেকে যখন লাইটটা জ্বালিয়েছে, জ্বালানোর পর ওকে ধাক্কা দিয়েছে, তারপরে আস্তে আস্তে রিমুভ হয়েছে। ওই ঘটনা দেখো বাড়ির লোক খুব ঘাবড়ে যায়, যেটা কি হচ্ছে। এবং তার ঠিক 2-3 দিন পরেও সুসাইড করতে যায়, আবার ওই পাতকুয়ায় ঝাঁপ দিতে গেছিল, ধরে একটা আটকে দিয়েছে। তো এই ঘটনার পর যথারীতি ওরা খুব ঘাবড়ে যায়। তো আশেপাশে কারোর থেকে আমার সন্ধান পেয়ে ওরা আসে। তো আমি দেখে বললাম তোমরা তো এসছো ভালো কথা, কিন্তু তোমার বাড়ির এই প্রবলেমটা না এখানকার না, আপনার বাড়ির। আমি বাড়ি দেখতে যাবো। তো যথারীতি তারা আমাকে বাড়িতে নিয়ে যেতে রাজি হয়, আমি যাইও। তো যখন আমি বাড়িতে ঢুকছি না, বাড়িতে মানে জায়গার নাম না বললে অন্তত বলুন কলকাতায়, কলকাতার বাইরে, একদম কলকাতার আমাদের টালিগঞ্জ এরিয়ার আশেপাশে এরিয়া 55 তলার ঘটনা বলছে। আশা করি নাম জানা আছে, আমি এরিয়া বলে দিলাম। হ্যাঁ, লোকেশনটা আমি হয়তো বলবো না, 55 তলার আশেপাশে এরিয়ার কথা বলছি। মানে এটা এমন কোনো অজ গ্রামেরও ঘটনা নয়, একদমই নয়, প্রপার শহরতলির ঘটনা। তাই তো চড়া গলাতেই বলছি যে আমি লুকিয়ে বলছি, পেছনে বলছি তা না। সে যদি এপিসোড বা তার ফ্যামিলি মেম্বাররা যদি শোনে, তা কতটা সত্যি বলছে তারা জানে। তো ভালো কথা। তো আমি যখন বাড়িতে ঢুকছি, বাড়িতে একটা টিয়া, মানে ওই বাড়ির যে ছেলেটি ছাদে 4 থেকে 5 বছর আগে টিয়া পাখি পায়, টিয়া পাখি সে পালন করে। তো আমি যখন ঢুকছি, টিয়াটা না অত্যাধিক চিৎকার করতে শুরু করে দিয়েছে। আমি তখন বললাম টিয়া কি আপনি পোষেন? বলে না, এটা আমার ছেলে ছাদে পেয়েছে। তবে রাতে প্রচণ্ড পরিমাণে টিয়াটা চিল্লায়, ঠিক রাত 12:30 থেকে 1টার মধ্যে টিয়াটা অটোমেটিকলি চিল্লায়, এবং যে ডাকেও চিল্লায় ঠিক আমি যাওয়ার সাথে সাথে সেই ডাকটাও শুরু করেছে। মানে ও কথা, আওয়াজটা আর কি, হ্যাঁ, ও কথা কিন্তু খুব বলতে না পারো, কিছু কিছু ওয়ার্ডও ইউজ করতে পারে। তো টিয়াটা আমি যখন ঢুকছি ও চিল্লাচ্ছে, তাই আমি বললাম এই টিয়াটা কবে থেকে এসছে আপনার বাড়িতে? তো টিয়াটার মধ্যে না আমাকে দেখে কোথাও মনে হলো টিয়াটার এই পাশে কিছুটা ছাল, মানে চোখের যে ছাল কিছুটা খাবলানো ওঠানো। তো আমার দেখে সন্দেহ হয়ে যায়। আমি তখন বললাম যে টিয়াটার এরকম কী করে? বলে কি জানি না, রাতে খুব চিৎকার করে। তো এই আমি যেদিন গেছি তার 15-16 দিন আগে থেকে এখান থেকে লোম কিছুটা উঠে গেছে, কী করে উঠেছে ওরা জানে না। তা বললাম টিয়া তো নর্মালি থাকে, বলছে কি হ্যাঁ এখানেই থাকে, কিন্তু আগে কখনো হয়নি, এটা হয়েছে। তো আমি যখন ঘরে ঢুকছি, মানে আমাদের মানে ঘরটা কীরকম, দক্ষিণমুখী ঘর, ঘরটার সামনে কিছুটা জায়গা ওদের আছে, একটু এগিয়ে গিয়ে একটু নিচু জায়গা, পাঁচিলের এই পাশটা প্রচুর নোংরা ফেলে, মানে ভীষণ বিভৎস বিচ্ছিরি গন্ধ আসছে। ঈশানগণটায় মিটার করে রেখে দিয়েছে। আমি ঢোকাই বললাম যে দেখছে, বলছি বাস্তুতে যে কন্ডিশন, আমাকে এনেছো কেন? এই বাড়ি তো ঠিক করাই সম্ভব না। তো আমি না নেগেটিভ এনার্জি রিস্ক করতে পারছি, কারণ সেটা আমার ঢুকতে ঢুকতে প্রায় 1টা বেজে গেছে, আর দুপুর 1টা মানে এনার্জি তখন ফিল আপ করা যায় আমাদের তন্ত্রের মতে। আমি তখন বলছি আমাকে যে নিয়ে এসেছো ওই বাড়িটা তো ভূতের আখড়া, না এরকম ভাবেই বলে দিয়েছি। তখন বলছে কি বলছো? বলছি মানুষ কি বলে নেগেটিভ এনার্জি বাজে, আমি বলছি ভূতের আখড়ার মধ্যে আমাকে নিয়ে চলে এসেছে। বলছি দিদি কেন বলছো? আমি বলছি। তো আমি পুরো বাড়িটা দেখলাম, দেখে ঘরে ঢুকলাম, বললাম একটা খাতা পেন নিয়ে আসো। আমি তখন লিখতে শুরু করলাম। তো দেখার পরে সব মানে আমাকে ওরা একটা পোর্শনে নিয়ে যায়নি ঘরটার, আমি সব দেখে টেকে মানে ছকটক করে কিছু কথা বলার পর এখানে বাড়িতে একটা জিনিস আপনাকে মিসিং করিয়েছেন। তখন বলছে দিদি কি বলছে, এখানে কোনো জলাশয় বা জলের জায়গা আছে আমাকে দেখাও, ওটা আমাকে মিসিং করিয়েছে। তখন ওদের মাথায় নক করেছে যে ওরা কুয়োর জায়গাটা নিয়ে যাবে, কুয়োটা ঢাকা ছিল, কিছু কাপড় টাপড় সামনে ছিল বলে আমি কুয়োটা দেখতে পাইনি। তখন আমি কুয়োর জায়গাটা নিয়ে চলো, তাহলে নিয়ে গেছে। অদ্ভুতভাবে কুয়োটা না এতটা ভেতরটা দেখে না অদ্ভুতভাবে মানে হচ্ছে কিছু একটা টানছে। ওরা বলে মানে বাড়ির প্রত্যেকটা মেম্বার ওই কুয়োটার সামনে গিয়ে ভয় পেয়েছে। তো ওরা যখন আমি কুয়োটা দেখতে যেতে বলছে দিদি তুমি কি করে জানলে এখানে কোনো জলাশয় বা কুয়ো টাইপসের কিছু আছে, আমাকে দেখাও। বলছে আমি তো বাড়িতে ঢুকে বুঝে গেছি নেগেটিভ এনার্জিটা তো ওখান থেকেই আসছে।
যখন আমি কুয়োর সামনে গিয়ে দাঁড়িয়েছি না, কুয়োর থেকে না একটা গরম হাওয়ার মতো বেরিয়ে আসছে এবং ওখানে সবাই স্পটে রিয়েলাইজ করছে যেন হালকা উঠছে, হালকা উঠছে। তো আমি বললাম এই কুয়োটার কি সমস্যা, এখানে কে মারা গেছিল? বলে মারা যায়নি দিদি, দুবার সুসাইড করতে গেছে আমার ছেলে, কিন্তু হয়নি। বলি ভুল কথা। এই কুয়োটার মধ্যে কি হয়েছে, মানে ওদের বাড়ি যেহেতু পুরনো বাড়ি, বেশ কিছু মানে প্রায় বেশ পুরনো, মানে 70-80 বছরের পুরনো বাড়ি, কিন্তু যে খুব বেশি হাইফাই তা না। একটা দোতলা মানে একতলা বাড়ি, দুটো ঘর রয়েছে, তার সাথে একটা পায়খানা বাথরুম, আর কিছু ভাড়া ঘর দিয়ে রেখেছে। অদ্ভুত ব্যাপার, ভাড়া ঘর আমাদের কলকাতার বুকে ভাড়া হয় না, বাবা ভাড়া পায় না ওরা। টলিগঞ্জের মতন জায়গা, টলিগঞ্জের মতো এরিয়াটা আমি বললাম 70 বছর একতলা বাড়ি আছে, মানে কোনো উন্নতিও নেই পরিবারটায়। পুরো একটা মানে বাড়িটাতে যাবে, আমি বলছি তো বাড়িটা ঠিক সামনে কিছুটা নিচু জায়গা আছে, এখানে পুরো এরিয়ার নোংরা ফেলে ওখানে। আর ভারী ভাড়াগুলোতে একটা ভাড়া আসে না, এরকম ব্যাপার। আর যদিও আসে, যদি কোনো কারণে ছেড়ে দেয়, আর এত রিচ ভাড়া ভাবতে পারবেন। আমি জিজ্ঞেস করি তোমার কথা বলে যে দিদি যা দিতে চাই তাতেই আমরা দিয়ে দিতে চাই, তাও আসছে না। তো কি হয়েছে, ওই বাড়িতে ভদ্রলোক যে ওনার বয়স্ক বাবা মা ছিলেন মারা গেছে, তাদের ক্রিয়াকাণ্ড কমপ্লিটলি ঠিকঠাক হয়নি। আচ্ছা, মানে শ্রাদ্ধের কাজ ঠিক একদমই নয়। তো তারা তো মুক্তি পায়নি, তারা ওই বাড়িটার মধ্যে দিয়ে রীতিমতো রাজ করছে। প্লাস ওই বাড়িটার পাশেই তো মারা গেছিল, ঠিক আছে, কিন্তু ওর আশেপাশে কোনো মানে তান্ত্রিক ওই এনার্জিটাকে ঘেটেছে। মানে হয় না আমাদের মানুষের মধ্যে পাওয়ারের লোভ খুব বেশি থাকে, তো তখন সেই পাওয়ারটাকে কালেক্ট করতে চাই, যে পাওয়ারটা আমার চাই। তো ওকে ধরার চেষ্টা করেছিল, কারণ আমি যাওয়ার আগেও ওই এরিয়াতে বেশ কিছু তান্ত্রিক গেছে এবং ওদের বাড়িতেও গেছে। যেহেতু মারা গেছিল, এবং ওই তান্ত্রিক কি করেছে, লোভ হয় না, আমার এই জিনিসটা পেলে আমার অনেকগুলো কাজ হবে, ওকে আর একটু খুঁচিয়ে দিয়ে এসছে, মানে ওকে জ্বালিয়ে দিয়েছে। এবার ও কি করেছে, প্রপার তন্ত্র মানে ডিস্টার্ব শুরু করে দিয়েছে। মানে ওই ফ্যামিলি মেম্বাররা রাতে ঘুমাতে পারে না, মানে ঘাটে শুয়ে রয়েছে। তো তো ছেলেটি যতবারই সুসাইড করেছে বা চেষ্টা করেছে সুসাইড করতে গেছে, তো তার আগে ও একটা আওয়াজ শুনতে পায়, প্লাস ওকে মনে হয় কেউ ডাকছে। ও ঘুমের মধ্যে অর্ধেক রাস্তায় না ওই কুয়োর দিকে চলে যায়, এবং শুধু ছেলেটা যায়নি, ওই মানে বাড়ির যে ভদ্র মহিলা, সেও ঘুমের ঘোরে মানে সে যেন জেগে আছে, তারপর ওই কুয়োর দিকে যায়। দিনের বেলা ওরা কুয়োর সামনে যেতে ভয় পায়, বলে মনে হয় যেন কেউ টানছে কুয়োর ভেতরে, ওরা ঢেকে রেখে দিয়েছিল মানে কুয়োটার মধ্যে। এর পেছনে রহস্য আছে, আমি যাচ্ছি। তো ওই যে কুয়োটা, এক নম্বর হচ্ছে বাড়িটাতে নেগেটিভ এনার্জি ওকে করেছে, ডিস্টার্ব করেছে, তখন ওইটা। এবার কি হয়েছে, ওই বাড়িটা যেহেতু এমনি বাস্তুর সমস্যা, ওই যে বাড়িতে ওরা সবাইকে দেখতে পাচ্ছে, মানে যেহেতু ছেলেটির রাশি হালকা, প্লাস ছেলেটিকে সত্যিই টানছে। কেন টানছে, ওদের পাশের এরিয়ারই জমি সংক্রান্ত একটা সমস্যা আছে। তো কি হয়েছে, তার এই জমিটা যদি বিক্রি করে দেয় ওরা, বা এখান থেকে উঠে যায় কোনো কারণে, এখান থেকে চলে যায়, তো ওদের ফান্ডিং সিস্টেমটা খুব ভালো হয়ে যাবে। তার জন্য ওঠানোর জন্য একটা তন্ত্রক্রিয়া ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই চলছে। এবার তন্ত্রক্রিয়াটা যখন চলছে, একই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়ে গেছে, যখন তন্ত্রক্রিয়া হচ্ছে নেগেটিভ কি হয়ে যায়, ব্যাটে বলে হয়ে গেছে, পজিটিভ হয়ে যায়। মানে ঊর্জাদের ওটা না, মানে একদম পুরো তীর্থ, আমরা যেরকম তীর্থ করতে যাই, উৎসব করতে যাই, ওদের ওটা উৎসবস্থল হয়ে গেছে। এবং ওই উৎসবস্থলে তো ওরা ঠিক থাকতে পারবে না। সেই ভদ্রলোকের পায়ে অসহ্য পেন, পা ফুল এরকম অবস্থা, মেয়েটা এরকম হাড় কাটের মতো রোগা হয়ে গেছে, মানে চোখ টোকগুলো মানে গর্তে ঢুকে গেছে। মানে আমি ওকে দেখে আমি ভাবছি যে কি অবস্থা এদের, মানে নেগেটিভ এনার্জিটা এতটাই রাজ করছে। ভদ্রমহিলার অবস্থা ওটাই, ছেলেটির ওরকম অবস্থা, কোনো কর্ম নেই, কর্ম বন্ধ হয়ে গেছে। শুধু ওই ভাড়া দিয়ে যেটুকু একটা শহরতলির বুকে 4-5 হাজার টাকার কার চলতে পারে, তাদের এতটাই কন্ডিশন। তারপর আপনি সেখানে কি করলেন ক্রিয়া? আমি তখন বললাম কুয়া পরিষ্কার করাও, কুয়ার মধ্যে জিনিস ফেলে গেছে। বলছে কি বলছেন, যে হ্যাঁ কুয়ার মধ্যে, একেই আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি, তার মধ্যে কুয়াতেও রয়েছে। যেদিন ওরা কুয়া পরিষ্কার করবে বলে লোক ঠিক করে নিয়ে এসে, সেদিন রাতে কেউ ঘুমাতে পারেনি, খাট ধরে যেন কেউ নাড়াচ্ছে। মানে আপনি খাটে শুয়ে রয়েছো, বা তুমি ধরো খাটে শুয়ে রয়েছো, তোমাকে যদি কেমন ধাক্কা দেয় তোমার কেমন লাগবে? বাবারে, নড়ে যাবো। মানে ভূমিকম্প হলে যেমন খাট নড়ে, সেরকম। তো ছেলেটা তো ভয়ে বাবা মার কাছে চলে এসছে, কিন্তু ওর মা ওই ঘরটাতে ছিল। ওর মা বলছে তুই কত নাড়াবি নাড়া, আমি নড়বো না। মানে ভদ্রমহিলার সাহস আছে। আমি বললাম আপনার সাহস আছে। সকালবেলায় উঠে দেখছে ঘরের মধ্যে সব জিনিসপত্র অর্ধেক ছড়ানো ছিটানো, ভাঙা। যে ঘরটায় ভাঙার কথা নয়। সত্যি ভূতের এমন কোনো জিনিস বস্তু টাচ করে সরিয়ে দিতে পারে? টাচ করে না, পাওয়ারই হয়ে যায়। পাওয়ারটা কি হয় না, দেখো দেখবে অতিরিক্ত যদি তোমার একটা লাইট অতিরিক্ত যদি হিট হয়ে যায় কি হবে, ব্লাস্ট করবে। তো তার জন্য কি তোমাকে হাত দিয়ে ভাঙতে হয়েছে? তো ওই যে ঊর্জাটা যখন মানে
রিয়াক্ট করতে শুরু করে না, ওর যে একটা হিট হয়, ওর যে একটা পাওয়ার তৈরি, দেখো এনার্জি কেউ কোনো ধরতে পারি না আর এনার্জি কেউ দেখতে পারি না। এই যে বলছেন আমি দেখতে পাচ্ছি, ও দেখতে পাচ্ছে না, ও ফিল করছে ওখানে কিছু একটা হচ্ছে। মানে এনার্জিটা কি হচ্ছে, দেখো বিদ্যুৎ যেরকম দেখা যায় না, লাইটটা যেরকম জ্বলে, কেউ যদি বলে আমি ভূত দেখেছি সাদা লাল পরে শাড়ি পরা চুল ছাড়া, এটা মিথ্যা কথা, না মিথ্যা কথা, একদম প্রপার মিথ্যা কথা। এনার্জিকে এইভাবে কখনোই দেখা যেতে পারে না। একটা ফিলিংস মানে কি, একটা যখন এনার্জি এরকম করে ঘুরছে, মানে একটা ও আকার নিচ্ছে না, কিন্তু আকারের মতো একটা জিনিস মনে হয় যেন কিছু একটা ছায়া মূর্তি টাইপসের, বাট কিছুই না, হাওয়া। তুমি গেলে দেখবো ওখানে কিছুই নেই। যেমন আমরা যজ্ঞের আগুনে অনেক সময় অনেক রকম ফরমেশন দেখতে পাই। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি, একটা ধোঁয়ার মধ্যে একটা ফরমেশন উঠছে, তো ওরকম ধরনের, কিন্তু ওরকম ভাবে যে একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে রয়েছে যেরকম দেখতে হয়, লাল পেরে, অনেকে দেখবে গল্প কথায় বলে যে আমি ভূত দেখেছি লাল পেরে সাদা শাড়ি, এত বড় একটা টিপ, ইয়া বড় বড় দাঁত, এরকম বড়, একদম ডাহা মিথ্যা কথা। এরকম আমার অভিজ্ঞতা তো হয়নি, আমার গুরুদেবের থেকে শোনা, আমার আরো যারা সঙ্গীরা রয়েছে তাদের থেকেও জানা, এরকম কেউ কোনোদিনও আমরা দেখিনি। হ্যাঁ, তবে এনার্জি বলতে আমরা এই জিনিসগুলো কিছুটা রিয়েলাইজ করি, আমার পেছনে একটা হাওয়ার মতো কিছু চলছে, কোনো একটা ঠান্ডা হাওয়া, বুঝতে পারছি কিছু একটা চতুর্দিক দিয়ে ঘুরছে, মানে আমরা যদি একটা ঠান্ডা জিনিস চতুর্দিক বুঝতে পারবো, বোঝা যাবে যে হ্যাঁ চতুর্দিকে কিছু ঢুকছে, এই রিয়েলাইজটা করবে। খুব বেশি যদি আধা অন্ধকার হয়, দেখবে একটা কালো ছায়া, মানে ছায়া টাইপসের কিছু একটা ঘোলাটা জিনিস যেরকম কিছু সরে যাচ্ছে, যেরকম দেখবে আধা আধা ছায়া যেরকম সরে যায়, এরকম কিছু ফিল করো, এই জিনিসটা তুমি দেখতে পারো। কিন্তু ওই লাল পেরে শাড়ি, সাদা ধুতি, সাদা গামছা, এরকম করো, মাথা নেই, ডাহা মিথ্যা কথা। তবে হয়তো আমি জানি না বা আমার অভিজ্ঞতাটা হয়নি, বাট এখনো পর্যন্ত জ্ঞানে আমার গুরুদেব থেকে কেউ বলেনি যে এরকম কিছু দর্শনধারী হয়, যে কালো কাপড় পরা, এরকম চোখের মধ্যে গর্ত ঢুকে যাচ্ছে, কঙ্কাল শরীর, এগুলো আমাদের অভিজ্ঞতাতে সত্যি নেই। এনার্জি বলতে আমরা এগুলোই জানি। আচ্ছা, তারপর পুকুরটা, এই পাতকুয়াটা পরিষ্কার হলো? পাতকুয়াটা পরিষ্কার করার সময় রহস্যটা দেখা গেল। কি কি রহস্য হলো, যখন পাতকুয়া পরিষ্কার করার জন্য পাতকুয়ার মধ্যে লোক নামানো হলো, যখন আমি যেহেতু বলে এসেছিলাম মাটি চেঁচে তুলবেন অনেক কিছু পেয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে এরকম বড় বড় সরা, কাপড় দিয়ে বাঁধা, অথচ সেটাকে প্লাস্টিক দিয়ে গিট মারা, যাতে ওটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। এবং তার মধ্যে কিছু কিছু জিনিস আছে আমাদের তান্ত্রিকদের জিনিস, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে, যেমন একটা ছোট্ট হাড় আছে, ঠিক আছে, কিছু কাঠ কয়লা টাইপস আছে, তবে আমি যতটুকু বুঝলাম ওই কাঠ কয়লাটা ডেফিনেটলি চিতার কয়লা, ঠিক আছে, একটা জামার টুকরো, ঠিক আছে, যে জামাটা আমার মনে হয় ফ্যামিলি মেম্বারের কারো, আমি তখন বলেছিলাম এরকম বলছে দিদি জামা তো অনেক হারিয়ে গেছে, এবার কোন জামাটা বুঝতে পারছি, তবে এরকম রঙের জামা রয়েছে, সেই জিনিসটা কুয়ো থেকে উঠে আসে। অদ্ভুতভাবে কুয়ো থেকে আরও দুটো জিনিস তুলে আসে, দেখবে মাটি, পোড়া মাটি, দেখবে কি অনেক সময় যে অনেকটা টাইপসের হয়, কি বলবো, ঘোড়া টাইপসের যে জিনিসগুলো হয়, হ্যাঁ, ওর ভেতরে মানে ফাঁপা, ওর মধ্যে কিছু জিনিস ঢোকানো আছে, ওই অবস্থায় তুলে ওটাকে ভাঙা হয়, ভাঙা জিনিস পাওয়া যায়, তার মধ্যে একটা মাদুলিও ছিল। আরো একটা জিনিস পাওয়া যায় যেটাকে পুরো প্রপার আমরা ভুডু ডল ক্রিয়া অনেকে বলে না, ওটা হয়তো ভুডু ডল ক্রিয়া সে করেনি, সে অন্য কিছু ক্রিয়া করেছে, সেটা আমি জানি। তো সেই জিনিসটা ওই কোর থেকে বেরিয়ে আসে। সর্বনাশ। তাহলে ওই বাড়ির মানুষ কি শান্তিতে থাকতে পারবে? এবং ওই জিনিসটা তোলার পর আমি যখন কাজ শুরু করলাম, বাড়িটায় অদ্ভুতভাবে প্রথমবার কাজ করে আসার পর রেজাল্ট হলো না। আমাকে ফোন করলো, দিদি আপনি কাজ করে যাওয়ার পর প্রবলেম বেড়ে গেছে। আমার টেনশন তো বেড়ে গেছে যে এটা কি করে সম্ভব, আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছিলাম। এবার আমি মজার, আমি আপনার বাড়িতে আবার যাবো। আমি যেদিন কাজ করে দিয়েছি, এরা এতটাই বলদ, মানুষ তো একটু ফলো আপ রাখবে। কুয়োর পাশে গিয়ে দেখি এত বড় একটা গর্ত। আমি বলছি গর্তটা কোথা থেকে এলো? দিদি এটা তো আমি দেখিনি। বলছি খড়ো। আবার দেখছে কেউ কিছু আবার জিনিস পুঁতে দিয়ে গেছে, সবার মধ্যে দুটো পুতুল আছে, তার মধ্যে কয়েকটা জিনিস দেয়, এবং ওদের রিসেন্ট হারিয়ে যাওয়ার জিনিস ওর মধ্যে। এবং এগুলো কি দূরের লোক করতে এসছে? সেই জিনিসটাকে আবার ডিস্ট্রয়েড করতে হয়, করার পর আমাকে কাজ করতে হয়। এবং যেহেতু ছেলেটির উপর প্রচণ্ড নেগেটিভিটি চলে এসেছিলো, ছেলেটিকে আমার তারাপীঠে নিয়ে গিয়ে কাজ করাতে হয়। এখন তারা সুস্থ স্বাভাবিক, হ্যাঁ ইনকাম সোর্স অনেক বেড়ে গেছে, আমি এটা বলবো না, এটা মিথ্যা কথা বলাবে, তবে ডেভেলপমেন্ট আগের তুলনায় অনেকটাই ভালো। কারণ এটা খুব বেশি আগের দিনের কথা বলছি না, ম্যাক্সিমাম 6-7 মাস আগের ঘটনা। সাংঘাতিক ইনসিডেন্ট শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা দিদি, আমাকে একটা জিনিস বলেন, যে কোনো মানুষ যদি চায় যে আমার উপর অ্যাটলিস্ট আর যাই হোক কেউ কিছু নেগেটিভ এরকম কিছু ক্রিয়া করতে পারবে না, তো নিজেকে শিল্ড করে রাখার কি কোনো রিচুয়াল বা কোনো কিছু আছে, টোটকা? ডেফিনেটলি আছে, যেগুলো মেইনটেইন করলে ক্ষতি হবে না? একটু যদি বলেন। আমরা তো বিভিন্ন জায়গায় যাতায়াত করি, শ্মশানে যাচ্ছি, কবরস্থানে যাচ্ছি, আমরা বিভিন্ন এনার্জি নিয়ে কাজ করছি। দেখো আমরা সাধনা যে করছি, এটা যেমন সত্যি কথা, আমাদের পজিটিভ নেগেটিভ দুটোকে নিয়ে খেলতে হয়, ঠিক কথা, কাজ করতে হয়। দেখো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমি তোমার ভালো করছি, তার মানে তোমার যে ক্ষতি চায় তার কাছে কিন্তু আমি শত্রু। তো সে আমার উপরে যে অ্যাটাক করবে না বা আমার উপরে কোনো কাজ করবে না, তার কোনো মানে আছে? ডেফিনেটলি। তো আমাদেরও যেমন প্রোটেকশন নিজেদেরকে রাখতে হয়, তো এটা যে কোনো সাধারণ মানুষও করতে পারে। তার জন্য বিশাল বড় কবচ ধারণ করতে হবে কিন্তু না। তুমি যদি নিত্য নতুন রোজ
কিছু না পারো, হনুমান চালিসা পাঠ করা বা বগলা মন্ত্র পাঠ করা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা। কিন্তু কি হয় না, সাধারণ মানুষের সময় কম, তো এগুলো করতে পারে না। যদি এগুলো পাঠ কেউ কন্টিনিউ করতে পারে, বাড়িতে ঘি কর্পূর লবঙ্গ কোনো কিছু দরকার নেই, এটাকে করতে পারে। যেটা আমি ফার্স্টে তোমাকে রেমেডি দিয়েছিলাম, যদি একটু হলুদ কর্পূর দিয়ে স্নান করতে পারে, তাহলে বাড়ির নেগেটিভিটির সাথে সাথে নিজের নেগেটিভিটি কাটবে। যদি চন্দনের ফোঁটা দিতে পারে, আর মেয়ের ক্ষেত্রে হলে কি একটু কুমকুম যদি এটা দিতে পারে, এই যে প্রসেসগুলো কন্টিনিউ করতে পারে, ডেফিনেটলি তাকে নেগেটিভ এনার্জি রাজ করতে পারবে না বা টাচ করতে পারবে না, কেউ তার উপরে কোনো তন্ত্রক্রিয়া করতে পারবে না। এটা মেনটেন করতে হবে। যদি কন্টিনিউ কেউ করতে পারে, কোনো নেগেটিভ ক্রিয়া তার কাজ করবে না। বাট যদি না করতে পারে, তখন সে কি করতে পারে, আমাদের মতো কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের থেকে তখন গাইড কবচটা ধারণ করুন বা গাইডলাইন্স করুন, বা কিভাবে চলে ভালো থাকবে সেটাকে যদি মানে কনফার্মলি সে যদি ফলো করতে পারে, তো ডেফিনেটলি তন্ত্র কাজ করবে না। অসাধারণ। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আপনার কাছ থেকে আপনার জীবনের একটা ভূতের ইনসিডেন্ট আমি শুনবো, মানে প্যারানর্মাল ইনসিডেন্ট, কারণ আপনি বলেছেন যে ভূত আছে, তো সেই জায়গা থেকে আপনার জীবনে আপনার নিজের সাথে ঘটা। আমার সাথে ঘটা অ্যাক্সিডেন্ট বলতে হবে। হ্যাঁ দেখুন, আমার সাথে ঘটেনি এরকম ঘটনা বলবো না। তো আমি আমার তারাপীঠের একটা ঘটনা বলছি। আমি তারাপীঠে সেদিন মানে আমার কিছু কাজ ছিল, আমি এই ভূত চতুর্দশীর কথাই বলছি। দেখো, আমাদের ভূত চতুর্দশী আমাদের লাইফে এমন একটা দিন না, আমাদের যেরকম সারা বছরটা আমরা দেবতার সাধনা করি বা দেবদেবীর পাওয়ারটা এনজয় করি, কিন্তু এই ভূত চতুর্দশীর দিনটা ভূত প্রেতের জন্য নির্দিষ্টভাবে করা রয়েছে। এটা শাস্ত্রতে সম্মতভাবে, এটা একটা অনেক বড় কল্প আছে বা এটার হিস্ট্রি আছে। এটা আমি বলছি তা নয়, শাস্ত্রই বলছে। তো সেটা কোনো একটা অন্য এপিসোডে আমি আলোচনা করবো। তো আমাদের কি হয় না, আমাদের একটা প্রেত ভোগ দিতে হয়। তো প্রেত ভোগ দিতে কিছু কিছু, দেখো অনেকে বলবে মাসকলাই দিয়ে, যেটাকে আমরা ভূত প্রেত ভোগ বলি, কেউ ছোলা মটর, যার যেরকমে। তো আমার সেদিন একটা কাজ ছিল, তো আমি ঠিকই করে রেখেছিলাম, কারণের সাথে আমি একটু ডিফারেন্ট জিনিস দিয়ে সাধনাটা করব। তো আমি যখন সব কমপ্লিট করে, আমার চতুর্দশী দিন কাজ ছিল, কমপ্লিট করে, মানে এটা রাত্রিবেলা তারাপীঠ শ্মশানে হচ্ছে? হ্যাঁ, শ্মশানে আমি কাজ কমপ্লিট করেছি। আমার একটা অন্য কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করার পর যখন আমি চিতায় যাচ্ছি, অনেকে বলে না ভূত প্রেত বলে কিছু হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। তো আমি একটা মাটির থালার মধ্যে, আমার সেদিন একটা বলি ছিল, তা বলির একটা অংশ দিয়ে, দেখবে আমাদের ছাগ বলি দেওয়ার পরে না তার একটা হৃৎপিণ্ড হয়। তো আমার পেট ভোগের মেইন অধ্যায় কিন্তু হৃৎপিণ্ডটাই ছিল। আচ্ছা। হ্যাঁ, তো কাঁচা অবস্থায় ছিল, তো তার সাথে একটা কারণ ছিল, তার সাথে আরও কিছু কিছু জিনিস ছিল। তো সেটা নিয়ে আমরা যখন ওই শ্মশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমরা 3 জনে রওনা দিচ্ছি, আমি এবং আমার 2জন শিষ্য ছিল। তো তারা রওনা দিয়েছি। তো যখন যাচ্ছি, তো একটা টাইমের পরে, যেহেতু আমার রাত তখন প্রায় 1:45 বাজে, তো ওই ডোমরা কি করেছে, এখন তো তারাপীঠের শ্মশানে তো কাঠের চুল্লি হয়ে গেছে, চুলটার সেই কাঠের যে ছাইয়ের উপরে যে আগে চিতাটা যত চলে না, এখন 2টো কাঠের চুল্লি বানিয়ে দিয়ে মানে এ করে দিয়েছে, আর বাদ বাকিটা চুল্লি সিস্টেম করে দিয়েছে। তো এখন বডিও কম পোড়ানো হয়, কাঠের নেই বললেই চলে, মানে দিনে 1টা বা 2টো জলে কিনাও সন্দেহ। তো সেদিন ঘটনা চক্রে কোনো বডি ছিল না। তো ডোমরা কি করেছে, মানে ডোমরা তো বেরিয়ে গেছে, ওর ভেতরে দেখবেন কিছু মানে যারা থাকে ওর মধ্যেই থাকে, মদ খেয়ে একটু ওই সামনে শুয়ে টুয়ে থাকে, ওরা গেট লক করে দিয়েছে, লক করে দিয়ে বসে রয়েছে। তো ভেতরে তারাপীঠে অনেকেই তো সাধু সাধু আছে, তো পাশের একটা সাইডটাতে দেখবে যে মানে এটা রয়েছে না, মানে চিতার এই পাশটাতে দেখবে একটা জায়গা রয়েছে, একটা ছোট্ট ঘর মতো রয়েছে ফাঁকা, ওখানে ওরা হোমটোম কিছু করছে, ওদের মধ্যে কাজই করছে। তো আমি ওদের ডিস্টার্ব করি। তো আমার সঙ্গে যে ছিল সে ডাকলো, সে কিছুতেই খুললো না, বললো না তোমরা ওই সাইড দিয়ে ঘুরে আসো। তো আমাদের কিছু করার নেই, বাধ্যতামূলক দেখবে শ্মশান পাশে যে ঘাটটা রয়েছে তার পাশে একটা ছোট জায়গা রয়েছে, ওখান থেকে ভেতর দিকে ঢোকা যায়। ঢুকতে গিয়ে 3 জনে আমরা যাচ্ছি, 3 জনেরই পা একই জায়গাতে আটকে গেছে। তো আমি তো পা ছিটকে নিয়ে বেরিয়ে গেছি, ওরা আর কেউ আসতে পারছে না। দেখবে 2টো বাঁশ হয় না, বাঁশ কিন্তু আমাদের ভূত প্রেতদের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস, 2টো বাঁশের ফাঁকে আটকে গেছে। আচ্ছা, কিছুতেই লক্ষ্য যায়। আমি এবছরের স্টিল নাও কথা বলছি, এবার ভূত চতুর্দশীর কথাই বলছি। তোমার হাতে তখনও সেই আমার হাতে তো পাত্রটা রয়েছে, কারণ ওরা চাইছে কি আমি আটকে যাই, ওটা ওখানে পড়ে যায়, ওরা খাবে, খেলে কিন্তু আমাদের বিপদ। আচ্ছা, মানে ওরা যদি ওটা পড়ে যাওয়ার পরে খেয়ে নেয় আর তোমাদের বিপদ হবে। আমি তো অন্য জায়গায় যাচ্ছি, ওদের উদ্দেশ্যে যাচ্ছ না, ওদের দিতে দান করতে না। আমি তো যাচ্ছি চিতাতে। আচ্ছা, ওরা তো আমি যেহেতু কাঁচা রক্তের জিনিস নিয়ে যাচ্ছি না, সঙ্গে কারণও রয়েছে, আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো আমি বলবো না, ওপেন দা ক্যামেরাতে রয়েছে, ওদের অ্যাট্রাক্ট করে, সাংঘাতিক অ্যাট্রাক্ট করছে। দেখবে যারা
প্রেত সাধনা করেছে বা যারা করেছে অজন্য তারা এই কথাটা জানে, তুমি যার উদ্দেশ্য সাধনা করছো সে আসার আগে তার আনুষঙ্গিকরা এসে তোমাকে খোঁচাবে, তার অব্দি আসতে না, লাস্টেই কিন্তু সে আসে, আর কিন্তু আসে না। তো এটা অন্য একটা পার্ট। তো যখন আটকে গেছে ওরা না খুব ঘাবড়ে গেছে, আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই, তুই দাঁড়া। তো যাই হোক আমি কিছু করলাম, তো আটকে ওখান থেকে বেরিয়ে এলো। পরে উঠতে গেছে পরিষ্কার জায়গা, ওখানে গিয়ে হোঁচট খেয়ে একজন পড়ে গেলাম। তোরা কি পাগলের মতো হাঁটছিস, এইভাবে চললে কিন্তু হবে না, তোরা বরং একটা কাজ কর। তো আমি যাই হোক ওদেরকে বললাম, তো একটা গিটতে একটা জিনিস আমি দিলাম, ওদের বললাম এটা ধরে রাখ। তোরা বুঝেছি মানে ওরা চাইছে অ্যাট এনি হাউ আমি ওদের হাতে পাত্রটা দিই, ওরা আমার হাতে আমাকে না, ওরা আমাকে অ্যাটাক করতে পারছে না, কারণ আমি তো আমার দেহবন্ধন থেকে শুরু আমি আদার্স যা করার করে নিয়েছি, ওরা তো আমাকে ছুতে পারছে না। তো ওদের তো আমি সেটা করিনি, ওরা নর্মাল দেহবন্ধন করেছে, ওরা তো আর কিছু করেনি। পেটভোগটা তো আমার হাতে, ওরা তো আমাকে টাচ করবে না, আমি যতক্ষণ না ওটা সংকল্প করে ওদের দেবো, ওরা তো নিতে পারছে না ছিনিয়ে। ওরা কি করছে, আমার পেছনে ওদেরকে ডিস্টার্ব করছে। এবার আমি যখন দেখলাম যে ওরা হবে না, ওরা তো এখানে দাঁড়িয়ে যায়, আমি আমার কাজ করতে চাই। এবার অদ্ভুতভাবে আমি যখন এগিয়ে গেছি না, ওরা আমার ওখানে নেই, কিন্তু ওরা কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়ে গেছে। ওরা মানে তখন চিতার ওই যে ছায়ের ঢিপিটার কাছে আসেনি, ওরা অন্ধকার, ওরা এখন ভয় পাচ্ছে এখানে দাঁড়িয়ে। আমি তো কিচ্ছু হবে, তোরা এখানে দাঁড়িয়ে। আমি একা একা বেরিয়ে গেছি, আমি ফিরে এলাম, আমি আমার কাজ করে ফিরে এসেছি। ওরা দেখি না ভয় আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি যে কী হয়েছে, তখন বলে দিদি তোমার কিছু হয়নি। আমি যে কেন, বলে তুমি যে যাচ্ছ মনে হয় তোমার পেছন পেছন কেউ যাচ্ছে। ওরা ওখানে বসে ভয় পাচ্ছে, মানে আমি যেহেতু পেটটা রয়েছে ও চাইছে, মানে ওরাই ওদেরকে ডিস্টার্ব করেছে যে দাও কিছু। কারণ অনেক সময় যখন তুমি কিছু কাজ করছো না, ওরা যখন নিজেরা কিছু করতে পারে ওরা আশেপাশে আনুপাশে ডিস্টার্ব করতে শুরু করে। তো ওরা আমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে কাঁপছে যে তোমার কিছু, ওরা আমার হাত পা সব দেখতে শুরু করেছে, তোমার সব তুমি ঠিক আছে তো? যে হ্যাঁ আমি ঠিক আছি, প্রবলেমটা কি? তার মানে ও আমার সামনে তো যেতে পারছিল না, পেছনে বসে ওই কাজগুলো করছে। তো করে গিয়ে তারপরে তুমি গিয়ে সেখানে এবং যখন আমি প্রেত ভোগটা দিচ্ছি, পেট ভোগ দিলাম, দেওয়ার পরের ঘটনাটা আমি ওখানে কি করেছি, পেট ভোগটা দিয়েছি তার আগে যখন আমি চিতার কাছে এসে গেছি, ওখানে ভিতরে কিছু কুকুর থাকে, ওরা তো খাবে বলে লাফাতে লাফাতে গেছে। বাট যখন আমি গ্রাউন্ডে ঢুকেছি সব কটা কুকুর লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, 4টে কুকুর ছিল, 4টেই দাঁড়িয়ে গেছে। আমি যখন পেট ভোগটা দিয়ে চলে এসেছি, অদ্ভুতভাবে ওদের চোখের মধ্যে দেখছি একটা ভয়, ওরা ওই দিকটা তাকিয়ে না হু হু করে চিল্লাচ্ছে। ওরা দেখতে পাচ্ছে অ্যাজ এ ওরা যেহেতু থার্ড রিলেশন, মানে থার্ড যে এটা ওরা সবাই দেখতে পায় না, আমাদের এই কুকুরদের সাথে একটা সম্পর্ক কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। ওরা আমাদের যে থার্ড এনার্জিটাকে দেখার ক্ষমতাটাকে দেখতে পায়, ওরা ক্ষমতা রাখে, ফিল করে। ওরা তখন ভয় দেখে কি এক পা দু পা করে পেছাচ্ছে, এবং আমার সাথে তো ওরাও বেরিয়ে চলে এলো। তো এটা আমার লাইফে এই বছরেরই কুকুর খাবার ছেড়ে দিয়ে ব্যাক করে চলে গেল, এটা ভাবা যায় না। আবার খাবে না, এটা হতে পারে কখনো? ওরা তো গেলই না, উল্টে কুকু করতে করতে আমার সাথে সাথে চলে এলো ভয়। তো আমি তখন বুঝলাম, এবং ফিরে এসে যখন ওরা বললো যে দিদি তুমি ঠিক আছো তো, তখন বুঝলাম যে হ্যাঁ আমার সঙ্গেই গেছে, বাট আমাকে ওরা টাচ করেনি, কারণ ওর ক্ষমতাটা নেই। কিন্তু দিদি আজ পর্যন্ত আমি এরকম কি সত্যি কিচ্ছু দেখিনি বা ফিল করিনি, কিন্তু তোমার সঙ্গে কোনো সময় কি তারাপীঠের শ্মশানে গেলে আমায় দেখাবে? একদম দেখাতে পারবো না। আচ্ছা, কারণ আমি একটু আগেই বললাম কোনো লাল পেরে সাদা শাড়ি পরা, এত বড় টিপ পরা, এরকম ব্যাপার, শাকচুন্নির মতো সাজা, এই যে গল্প কথাগুলো, এগুলো গল্পই কথা। আমার চোখে ফিল করা সম্ভব, ফিলিংস করাতে আমি তোমাকে পারবো, বা তুমি একটা রিয়েলাইজ করবে এখানে সামথিং ইজ রং। কারণ সবার পক্ষে হ্যাঁ, তুমি হয়তো কোনো একদিন যদি এনার্জি বোঝার ক্ষমতা তোমার অ্যাচিভ হয় তুমি বুঝাবে, কিন্তু এখানে রং বা কিছু একটা গন্ডগোল হচ্ছে তুমি রিয়েলাইজ করবে, এটা আমি করাতে পারবো। যদি বলো দেখিয়ে দাও, আমার এই ক্ষমতাটা নেই, আমি স্বীকার করে নিচ্ছি। এই অনুভূতিটা ডেফিনেটলি পাওয়ার অপেক্ষায় থাকলাম। একদম সময় শেষ দিকে চলে এসেছি। আপনাদেরকেও বলছি, যাদের প্রোগ্রাম ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠান, আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও লিখে পাঠান। আর যাদের যাদের অবশ্যই দিদির নাম্বার লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা দিদির নাম্বার আপনাদের প্রোভাইড করে দেবো। ভালো থাকবেন দিদি, আপনিও ভালো থাকবেন। ভবিষ্যতে আবার টাইম দিলে আমরা একসঙ্গে আবার বসে আড্ডা দেবো। নমস্কার।